অনেকে আবার মন খারাপ করে যে এরকম ডেকে এনে 2-3 ঘন্টা বসায় রেখা কি হাবিজাবি শোনায়, এরপরে হাতে একটা ক্রেস ধরায় বিদায় দিয়ে দিচ্ছেন। আপনাদের কোনো নৈতিকতা আছে? আবার অনেকে এই প্রোগ্রাম থেকে যাওয়ার সময় হিসেব করে কার বক্তব্য ভালো হইলো, কোনটা খারাপ হইলো, স্টিক যেটা পাইলাম সেটা আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ, আমার ক্রেসটা যদি এটা হলুদ লাল কালার না হয়ে এটা নীল কালারের দিত তাহলে আর একটু ভালো হইতো। ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, you have appointed for this congratulation program, so it's outstanding achievement for your life. এখানে অন্তত 20% থাকে যারা এসএসসি তে A+ পায় নাই কিন্তু এইচএসসি তে গিয়ে আবার তারা A+ পেয়ে গিয়েছে হার্ড ওয়ার্কের কারণে। বিকজ ইউ আর দ্য নেক্সট জেনারেশন অফ দিস সোসাইটি, ইউ উইল লিড দিস সোসাইটি, ইউ হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস ফর ইউর সোসাইটি। সুফিয়া কামালের ভাষায় বলতে চাই, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে, তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি ডোর। জীবনের এই স্টেজে চলার পথে যে সফলতা আপনারা আলিঙ্গন করেছেন, এর পথ বেয়ে সামনের দিনগুলো যেন আপনাদের জন্য আরও বেশি মসৃণ হয়, এজন্য আমরা এই ছোট একটি সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করেছি। এই সংবর্ধনার মাধ্যমে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল্প কয় টাকার একটা ক্রেস্ট আর একটা সম্মাননা, কিছু বই আপনাদের হাতে হয়তো তুলে দেওয়া হবে। এটা আপনাদের মেধা বা মেধার স্বাক্ষর যেটি রেখেছেন তার তুলনায় এটা হয়তো অনেক কম, কিন্তু আমরা বিশ্বাস করি এই ছোট ছোট ইন্সপাইরেশনগুলো আপনার জীবনের চলার পথে অনেক বড় অর্জনকে প্রভাবিত করার জন্য এই ছোট আয়োজন অনুঘটক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আজ থেকে অনেক বছর আগে এরকম একটি A+ সংবর্ধনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও থাকার সুযোগ করেছিল। ইসলামী ছাত্র শিবিরে A+ সংবর্ধনার মধ্যে দিয়ে ছাত্র শিবিরকে জানা, ছাত্র শিবিরে সংগঠনে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। তো সেই প্রোগ্রামটার অনুভূতি আমি এই জাতীয় প্রোগ্রামের মধ্য থেকে গিয়ে এখন অনুভব করার চেষ্টা করি। ওইটা ছিল জীবনের কোনো একটি সফলতার পরে অ্যাপ্রিসিয়েশন। তখন গভর্নমেন্টের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ এভাবে ডেকে নিয়ে এসে A+ প্রাপ্তির কারণে সংবর্ধিত করেছে, রিকগনিশন দিয়েছে, এরকম কোনো ঘটনাগুলো ঘটতো না। এই সোসাইটির বড় দৈন্যতা, এই সোসাইটি কখনো মেধাবীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে না। আমাদের বাংলাদেশে পার্টিকুলারলি এদেশের করাপ্টেড এডুকেশন সিস্টেম, এদেশের সোশ্যাল স্ট্রাকচার এবং আমাদের এদেশের ইকোনমিক হাব বা ইকোনমিক সিস্টেমগুলো মেধাবীদেরকে মেধাবী করে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়েছে। অনার্স মাস্টার্স পাস করার পরে ক্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের যেভাবে মানে জিপিএ ভালো একটা CGPA পেয়ে পাস করার পরে যেভাবে তাদের কর্মক্ষেত্রের সুযোগ করে দেওয়ার কথা ছিল, সেটা থেকে আমাদেরকে অনেকাংশে বঞ্চিত করা হয়। এ কারণে আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো করে ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে ভবিষ্যতের জীবন সম্বন্ধে কিছু লেসন দেওয়ার জন্য চেষ্টা করে। কারণ এই স্টেজটা আমরা পার হয়ে আসছি এবং আমরা মনে করি তোমাদের সামনের এই স্টেজে আর কি কি অবস্ট্রাকলগুলো তোমরা প্রতিকূলতা মোকাবেলা করতে পারো, সেজন্য তোমাদেরকে এখানে ডেকে এনে কিছু কথা আমরা শোনাই। অনেকে আবার মন খারাপ করে যে এরকম ডেকে এনে 2-3 ঘন্টা বসায় রেখা কি হাবিজাবি শোনায়, এরপরে হাতে একটা ক্রেস ধরায় বিদায় দিয়ে দিচ্ছেন। আপনাদের কোনো নৈতিকতা আছে? অনেকের মন খারাপ হয়। আবার অনেকে এই প্রোগ্রাম থেকে যাওয়ার সময় হিসেব করে কার বক্তব্য ভালো হইলো, কোনটা খারাপ হইলো, স্টিক যেটা পাইলাম সেটা আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ, আমার ক্রেসটা যদি এটা হলুদ লাল কালার না হয়ে এটা নীল কালারের দিত তাহলে আর একটু ভালো হইতো। এরকম নানা ধরনের ক্যালকুলেশন অনেকের মধ্যে চলতে থাকে। আবার কেউ আছে আলহামদুলিল্লাহ যে কথাগুলো শুনলাম সেখান থেকে কিছু নিতে পারলাম। তো এইগুলো ডিপেন্ডস করে আপনি কি প্রত্যাশা নিয়ে এই প্রোগ্রামে এসেছেন। প্রি ডিটারমাইন্ড একটা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে এখানে অনেকে আসে, প্রত্যাশা অনুযায়ী যখন পায় না তখন সেই ফ্র্যাগমেন্টেশন তার তৈরি হয়। আমি একটা এক্সাম্পল বলি, সেক্ষেত্রে একবার একজন ডাক্তার এসে একদিন হঠাৎ করে তার ভিতরে একটা অনুভূতি জাগলো যে এই এলাকায় অনেক মদ্যপায়ী মাদক সেবনকারীদের পরিমাণ বেড়ে গেছে, তো তাদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য, মদ খাওয়া থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তারা একটা আয়োজন করলো, সে একটা সেমিনারের আয়োজন করে এরকম একটা প্রোগ্রামে সব মদ্যপায়ীদেরকে
চমৎকার একটা ইনভাইটেশন লেটার দিয়ে তাদেরকে ইনভাইট করলো। এরপরে সবাই যখন এসি রুমে বসে জৌলসপূর্ণ লাইটিং করা কারুকার্য একটা হল রুমে তাদেরকে নিয়ে আসা হলো, তখন ডাক্তার সামনে এরকম স্টেজে দুইটা টিউব রাখলো, ভ্যাকিউম টিউব, এর মধ্যে রাখলো একটা অ্যালকোহল আর একটার মধ্যে সে রেখে দিল হচ্ছে পানি। তো অ্যালকোহল রাখার পরে ওয়াইনের যে তেজস্ক্রিয়তা, এর মধ্যে কোত্থেকে দুইটা কেসও ধরে নিয়ে এসে সবাইকে বলল, প্লিজ লুক অ্যাট দিস, এই এক্সপেরিমেন্ট থেকে আপনারা কি বুঝেন এটা আমাকে বলবেন, দেখেন আপনারা কি হয়। তখন নির্ভেজাল যে পানি একবারে মিনারেল ওয়াটারের মধ্যে একটা কেসও ছেড়ে দিল, আর মদের মধ্যে আর একটা কেসও ছেড়ে দিল। এরপরে সবাই তাকিয়ে আছে কি হয়। দেখা গেল কিছুক্ষণের মধ্যে অ্যালকোহলের মধ্যে যে কেসটি দেয়া হলো সেটা খণ্ড বিখণ্ড হয়ে মদের সাথে একাকার হয়ে মিশে গেল তেজস্ক্রিয়তার কারণে। কিন্তু মিনারেল ওয়াটারের মধ্যে যেই কেসোকে দেয়া হলো সে দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ, এবার ডাক্তার অডিয়েন্সের কাছে, মদ্যসেবীদের কাছে জিজ্ঞাসা করছে, এই পরীক্ষার মাধ্যমে আপনারা আসলে কি বুঝতে পারলেন? তো কেউ কোনো কথা বলে না, কারো মাথায় তো কিছু ঢুকে না যে কি নিয়ে আসছে। ভাবছি যে একটু ভালো মানের খাবার দাবার দিবে, মটচট খাওয়াবে, এখানে এসে কি হাবিজাবি গল্প শোনায়। পেছন দিক থেকে একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, কেসো খেলে মদ খেলে পাকস্থলীতে কেসো জন্মায় না। ডাক্তার কি আসলে এই পরীক্ষা করার জন্য বা এই জিনিসটা শোনার জন্য এত কষ্ট করে আয়োজন করছিল? কিন্তু যে যা বুঝে সে যাই বলে আর কি। সবাই আবার হাতে তালি দেওয়া শুরু করছে, হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব একটু সঠিক কথা বলছি, মদ খাওয়াটাকে জায়েজ বানায় নেওয়ার জন্য আর কি। তো এরকম প্রোগ্রামে আসলে অনেকের অনেক ব্যাপারগুলো নিয়ে আসেন, আবার বের যাওয়ার সময় প্রত্যাশা প্রাপ্তির একটা ফারাক দেখলে মন খারাপ হয়। তো আমরা এই প্রোগ্রামগুলো করে আপনাদের কাছে কিছু মেসেজ তুলে ধরার চেষ্টা করি, যে মেসেজটা আমরা আশা করি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা একটু রিমাইন্ডার করেন, পেছনের দিনগুলোর কথা একটু স্মরণ করে দেখেন। আপনারা যখন ক্লাস 1-এ আপনাদের যাত্রা শুরু করেছিলেন তখন 25 থেকে 26 লক্ষ ছাত্র ছাত্রী আপনাদের সাথে পড়াশোনা শুরু করেছিল। কিন্তু এসএসসির এই পর্যায় পর্যন্ত আসতে আপনাদের সাথে 6 লক্ষ ছাত্রছাত্রী ঝরে পড়ে গিয়েছে, তারা পরীক্ষা দিতে পারে নাই। 19,28,000 আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু আপনাদের সাথে পরীক্ষা দিতে বসেছে 19,01,02,000 টু সাম এক্সটেন্ট প্লাস মাইনাস। এই যে সংখ্যাটা, সেখানে প্রায় 28 লক্ষর মতো পরীক্ষা, 28,000-এর মতো পরীক্ষা দিতে পারে নাই। তারা হয়তো অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে দারিদ্রতার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে হেফাজত করেছে, পরীক্ষার খাতায় বসার তৌফিক দিয়েছে। আবার যারা পরীক্ষায় বসেছেন তাদের মধ্য থেকে 13 লক্ষ মাত্র পাস করতে পেরেছে। তার মানে এখানে 68% পাস করেছে, 32% পাস করে নাই। এটা বিশাল অংশ আপনাদের কাছ থেকে আবার ঝরে পড়ে গিয়েছে, প্রায় 6 লক্ষ স্টুডেন্ট। আবার আপনারা যারা 13 লক্ষ পাস করেছেন, এই 13 লক্ষের মধ্যে এ প্লাস পেয়েছে 1,39,034 জন। এই যে বিশাল একটা সংখ্যার মধ্য থেকে ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, ইউ হ্যাভ অ্যাপয়েন্টেড ফর দিস কংগ্রাচুলেশন প্রোগ্রাম। সো ইটস আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ফর ইউর লাইফ। আপনি আপনাকে একটু অন্যদের থেকে একটু আলাদা করে ফেলেছেন জীবনের এই চলার পথে। আপনি হয়তো অন্যের তুলনায় একটু এক্সেপশনাল হয়েছে, কিন্তু এটা কি আপনার জীবনের আলটিমেট একাডেমিক সফলতা আনতে পারবে কিনা? এটা তো একটা বিগিনিং, স্টার্টিং একটা জার্নি আপনি শুরু করলেন, কিন্তু সামনের দিনে আপনার জন্য একটা কঠিন প্রতিযোগিতা আপনার জন্য সামনে অপেক্ষা করছে। সেই প্রতিযোগিতা হচ্ছে ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিবেন। গত বছর পরীক্ষা যারা দিয়েছিল তাদের মধ্যে 92,000 ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছিল, অথচ 2 বছর আগেও এই সংখ্যাটা প্রায় 1,70,000-এর মতো এ প্লাস পেয়েছিল এসএসসিতে। তারা যখন 2 বছর পরে এইচএসসি পরীক্ষা দিল তাদের মধ্যে 92,000 মাত্র এ প্লাস পেয়েছে। বিগত 15 বছরের কনসিকুয়েন্সি অ্যানালাইসিস করলে দেখা যায় এসএসসিতে যারা এ প্লাস পায় তাদের 60% এইচএসসিতে গিয়ে এ প্লাস পায়, 40% স্টুডেন্ট এসএসসিতে এ প্লাস পায়, কিন্তু 2 বছর পরে গিয়ে এইচএসসিতে তারা আর এ প্লাস পায় না। আবার এইচএসসিতে যারা এ প্লাস পায় তাদের সবাই যে এসএসসিতে এ প্লাস পেয়েছে এমনটিও নয়। এখানে অন্তত 20% থাকে যারা এসএসসিতে এ প্লাস পায় নাই, কিন্তু এইচএসসিতে গিয়ে আবার তারা এ প্লাস পেয়ে গিয়েছে হার্ডওয়ার্কের কারণে। তাহলে এ প্লাস যারা এখানে বসে আছেন তাদের সবার পক্ষে আসলে এইচএসসিতে হয়তো এ প্লাস পাওয়া সম্ভব হবে না। কারণটা হচ্ছে ওভার কনফিডেন্স, কারণটা হলো সঙ্গদোষ, অথবা এনভায়রনমেন্ট আপনাকে সেভাবে ক্রিয়েট করতে পারে নাই, বা আপনি পড়াশোনার গুরুত্ব সেভাবে বুঝে উঠতে পারেন নাই। আপনি মনে করছেন ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার।
এরপরে পরীক্ষার খাতায় বসার পরে বুঝতে পারতেছেন যে সময়টা কিভাবে চলে গেছে। অথচ এই 2টা বছরই আপনার জন্য ট্রানজিশনাল পিরিয়ড, আপনার লাইফকে প্রিপেয়ার করার জন্য এই 2 বছরের একাডেমিক ক্যারিয়ারটা আপনার ভবিষ্যৎ বিনির্মাণ করে দেয়। দিস ইজ দ্য ফাউন্ডেশন পিরিয়ড অফ ইউর লাইফ। এই জার্নিটা যদি সঠিকভাবে আপনি উতরে যেতে পারেন, ইউনিভার্সিটিতে লাইফে গেলে আপনি এনজয় করতে পারবেন অনেক ভালো। সেখানে খেলাধুলা করতে চান, সেখানে ঘুরতে চান, ভালো বন্ধু চান, ভালো একাডেমিক ক্যারিয়ার করতে চান, ভালো একটা জায়গায় জব করতে চান, all sorts of opportunities are available in that stage of your life. So এই 2টা বছরের পড়াশোনাটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্সি একটা বিষয়। ক্যান ইউ ইমাজিন 1,39,000 আপনারা A+ পেয়েছেন, কিন্তু আপনাদের আলটিমেটলি একটা লক্ষ্য রয়েছে, আপনারা মেডিকেল ডাক্তার হবেন, অথবা কারো ডিজার্ভেশন রয়েছে আপনারা ইঞ্জিনিয়ার হবেন, অথবা BCS ক্যাডার হবেন, অথবা কারো ডিজার্ভেশন টিওনো হবেন, এসটিওনো হবেন, জুডিশিয়ারিতে জব করবেন, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যাবেন, সায়েন্সের সায়েন্টিফিক অফিসার হবেন, গবেষণাগারে চাকরি করবেন, ইউনিভার্সিটির টিচার হবেন। ইউ হ্যাভ আ লট অফ ক্যারিয়ার ডিজার্ভেশন। কিন্তু এই অ্যাসপাইরেশনটা কোথায় গিয়ে থেমে যাবে? মেডিকেলে পড়তে চান, লক্ষাধিক ছাত্র আপনাদের সাথে মেডিকেলে কম্পিটিশন করবে, তার মধ্য থেকে সরকারি মেডিকেলে 4300 সিট বা 4500 সিট আছে। এর বাইরে প্রাইভেট মেডিকেলে আরও হয়তো 3-4 হাজার সিট আছে, কিন্তু সেখানে পড়তে গেলে 28 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। যার বাবার অনেক টাকা রয়েছে তিনি কেবল এইটাকে অ্যাভেল করতে পারবেন, অন্যথায় আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। 1 লক্ষ কম্পিটেন্ট স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে ক্যাপাবল, কিন্তু তারা চান্স পাবে না বিকজ অফ scarcity of seats in medical colleges. দ্বিতীয় স্টেজে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, বুয়েটে পড়বেন, কুয়েটে পড়বেন, চুয়েটে পড়বেন, রুয়েটে পড়বেন, 4টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যোগ করলে 4,000 থেকে 4,500 সিট আছে। সেখানে আপনার সাথে প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে কয়েক লক্ষ ছাত্রছাত্রী, তার মধ্যে থেকে মাত্র 4,000 এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারবে। এরপরে আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান, পাবলিক একটা ভালো ইউনিভার্সিটি সবার প্রত্যাশা থাকে, সেখানে সর্বসা করলে আপনার জন্য সিট আছে 50 থেকে 52,000। তো এই যে 52,000 সিটের জন্য লক্ষ লক্ষ ছাত্র সেখানে কম্পিটিশন করবে। সব মিলে পাবলিক ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে যদি আপনি পড়তে চান, সব যোগ করে সেখানে মাত্র 40 থেকে 45,000 সিট আছে। আর যদি সব সাবজেক্ট যোগ করে দেই তাহলে 62,000 সিট আছে। তাহলে এসএসসিতে যারা A+ পেয়ে এখানে বসে আছেন, আগামী 2 বছর পরে ইন্টারমিডিয়েট পাস করে যে ইউনিভার্সিটির স্বপ্ন দেখছেন, সেখানে অনেকের স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যাবে। এসএসসিতে A+ পাওয়ার পরেও, এত সুন্দর একটা স্বপ্ন আপনি দেখার পরেও ওই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না, কারণ আপনার দেশ আপনাকে ওই উচ্চশিক্ষার জন্য অ্যাপয়েন্টেড করার মতো ফ্যাসিলিটিস দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা এরকম সুযোগ সুবিধা আপনাকে দিতে পারবে না। তাহলে এখন কারা আসলে কম্পিটিশনে টিকে থাকবে? যাদের ভিতরে স্ট্রং ডিটারমিনেশন থাকবে। আমি জীবনে সফলতা অর্জন করার পরে এমন বেশি উৎসাহিত, উদ্বেলিত এবং আমার ভিতরে এত ওভার কনফিডেন্স গ্রো আপ করবে না, যার ফলে পরবর্তী সাকসেস পাওয়ার জন্য সেটা আমার জন্য হিন্ড্রেন্স হয়। আবার আমি এত বেশি দুমড়ে মুচড়ে যাব না, যে কারণে আমার সফলতার পথে এটা আর একটা বাধা সৃষ্টি করে ফেলে। আপনি বেশি উৎফুল্লিত হয়ে কোনো লাভ নাই, আপনার সময়কে কাজে লাগাতে হবে। এই সময়টাকে বলা হয় টাইম ইজ মানি। সময়টাকে যদি আপনি কাজে লাগান তাহলে এই সময় আপনাকে ভালো একটা ফিডব্যাক দেবে, আর যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনাকে কেটে ছিঁড়ে শেষ করে ফেলবে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, সময় হচ্ছে একটা ধারালো ছুরি, ইটস আ শার্প নিফ। যদি আপনি সময়কে কাটতে না পারেন, সময় আপনাকে কেটে চৌচির করে ফেলবে। হাদিসের মধ্যে আসছে, সময় যখন পার হয়ে চলে যায়, প্রতিটি সময় দিনের আলো থেকে রাত্রের অতল গহ্বরে যখন সে তলিয়ে যেতে থাকে, প্রতিটা সময় ডেকে ডেকে আদম সন্তানকে বলে, আমি তোমার এক নতুন আবিষ্কার। সকালবেলায় প্রভাতে যখন সূর্যটা ওঠে, তখন সময়গুলো ডেকে ডেকে মানুষকে বলে, আমি তোমার এক নতুন আবিষ্কার, আমাকে তুমি ব্যবহার করো। যদি তুমি আমাকে ব্যবহার করতে না পারো, কিয়ামতের আগে তোমার কাছে আমি আর কোনোদিন ফেরত আসবো না। আসলে এই সময় যেটা আমাদের কাছ থেকে চলে যায়, বলা হয় টাইম অ্যান্ড সাইড ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করবে না। সময়টা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা টাইম। ইন্টারমিডিয়েটের আর মাত্র 2টা বছর আপনার জন্য সময় রয়েছে। এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আইনস্টাইনের ভাষায় বলতে হয়, তিনি বলেছেন, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি তোমার জীবনের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং। তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে। যদি তুমি সেই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে ব্যর্থ হও, তাহলে তুমি হয়তো কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, আর দাঁড়িয়ে থাকলেও ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারবে না। হয় ডান দিকে কাত হয়ে পড়ে যাবা, অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যাবা।
সোসাইটি তোমাকে অ্যাকসেপ্ট করবে না। জীবনে সফলতা অর্জন একবার করার পরে মানুষ থেমে যাওয়া মানে এটা আলটিমেট সাকসেস নয়। জীবনে চলার পথে অনেক বেশি স্ট্রাগল করে মানুষকে সামনের দিকে পথ নির্দেশনা নিজেকেই অঙ্কন করে বের করে নিতে হয়। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো জায়গায় স্ট্রাগলগুলো অপেক্ষা করতে থাকে। যারা এটাকে ওভারকাম করতে পারে, দে শুড বি দ্য সাকসেসফুল পারসন ইন দেয়ার লাইফ। আর সোসাইটি তাদেরকে অ্যাকসেপ্ট করে, তাদেরকে মানে আলিঙ্গন করে নেয়। সোসাইটি তাদেরকে অনেক কিছু দেয়। স্ট্রাগলটা সময়ের জন্য, জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক একবার হঠাৎ করে ক্লাসের মধ্যে একদিন বলছে, এক্সপেরিমেন্ট দেখাচ্ছে সায়েন্সের স্টুডেন্টদেরকে, বলছে শুঁয়োপোকার গুটি থেকে যে প্রজাপতির জন্ম হয় সেটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে। একটা গুটি নিয়ে আসছে শুঁয়োপোকার, এরপর স্টুডেন্টদেরকে বলছে দেখো এই গুটি থেকে কিভাবে আস্তে 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 প্রজাপতির জন্ম হয়। তো অনেক সময় নিচ্ছে, এই কারণে চিকিৎসক মানে শিক্ষক ক্লাস থেকে বের হয়ে চলে গেছে। তো বলছে তোমরা একটু দেখো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওই গুটি ভেদ করে ভিতর থেকে কিছু একটা বের হতে চাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে তার বের হতে। হঠাৎ করে একটা ছাত্রের খুব দয়া মায়া হলো, সে কলমের নিপ নিয়ে এসে ওই গুটির উপরে হালকা একটু আঘাত করে ফেটে ওই ভিতরের পোকাটাকে বের হতে সহযোগিতা করলো। এইটা যখন সহযোগিতা করলো, সে গুটি থেকে বের হয়ে কিছুক্ষণ নড়াচড়া করে সে মারা গেল। ছাত্ররা কিছুই বুঝতে পারলো না। শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে সে বলছে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, এ তো মারা যাওয়ার কথা না। তখন ভিতর থেকে এক ছাত্র বলছে যে স্যার, এই যে ভিতরের গুটি থেকে যখন ও বের হতে চাচ্ছিল প্রজাপতির ওই তখন আমি একটু সহযোগিতা করছি, তাকে কলমের নিপ দিয়ে তাকে বের হইতে সহযোগিতা করছি, কিন্তু দেখেন কি কপাল পোড়া, মারা গেল। তখন শিক্ষক তাকে বলছে যে দুনিয়াতে আসার জন্য তাকে যে অ্যাডাপ্টেশন কোয়ালিটি তার ডেভেলপ করা দরকার ছিল, এই গুটি থেকে বের হওয়ার সময় সে প্রকৃতির সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য ওই অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করতে সে কিছুটা সময় নিচ্ছিল, সে শক্তি সঞ্চয় করছিল। কিন্তু তুমি তাকে ওই গুটি থেকে বের হতে সহযোগিতা করে প্রকৃতির এনভায়রনমেন্টের সাথে তাকে অ্যাডাপ্ট করতে তুমি অসহযোগিতা করেছো, যার ফলে প্রকৃতিতে সে সাস্টেইন করে নাই, টিকে থাকে নাই। এই পৃথিবীতে প্রত্নতত্ত্ববিদ্যা বলে কয়েক হাজার বছর আগে এখানে ডাইনোসরের বসবাস ছিল। ডাইনোসর হচ্ছে শীতমণ্ডল মানে শীতের আবহাওয়াগুলোতে, খুব ঠান্ডা কোল্ড এনভায়রনমেন্টে এরা বসবাস করতে পারে। কিন্তু প্রকৃতি যখন আস্তে আস্তে হট হতে থাকলো, গ্রিন মানে এইখানে হচ্ছে আস্তে 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 প্রকৃতির এনভায়রনমেন্ট যখন গরমের দিকে যেতে থাকলো, তখন তারা অ্যানালিসিস করে দেখেছে এই ডাইনোসরের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণে, এবং পৃথিবী থেকে এটা একদিন হারিয়ে গেল, অ্যাবলিশ হয়ে গেল। কিন্তু এই যে ডাইনোসর পৃথিবী থেকে চলে গেছে, অন্যদিকে আপনারা দেখবেন তার ভিতরে অ্যাডাপ্টেশন কোয়ালিটি না থাকার কারণে ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু তেলাপোকা পৃথিবীর সৃষ্টির অনেক আগে থেকে আছে, এখনো পর্যন্ত বীর দর্পেই আছে। কারণ তেলাপোকা স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, আবার প্রচণ্ড গরমের মধ্যেও সে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। এজন্য প্রমোদ চৌধুরী খুব আক্ষেপ করে বলছিল, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে, বিকজ তেলাপোকার মধ্যে আছে হচ্ছে অ্যাডাপ্টেশন কোয়ালিটি। তো পৃথিবীতে সাস্টেইন করতে গেলে আপনাকে আমাকেও অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করতে হবে। এই পৃথিবীতে কেউ সোনার চামচ নিয়ে মুখে নিয়ে বড় হয় না। আর পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয়, সেই মানুষগুলো আসলে আলটিমেটলি জীবনের সফলতাও অর্জন করতে খুব বেশি পারে না। এসএসসি পাস করার পরে একটা ভালো রেজাল্ট করলে যখন বাবার কাছ থেকে একটা বাইক পায়, একটা আইফোন পায়, এরপরে আলাদা রিমুনারেশন পায়, আলাদা একটা বাসা থাকার জায়গা পায়, খুব অ্যাপ্রিসিয়েট করে। পরের বছর যে রেজাল্ট খারাপ করবে এটা ড্যাম শিওর বলাই যায়, কারণ তার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে। টিনেজ বয়সটাকে সে ইউটিলাইজেশন করার ক্যাপাসিটি সে ডেভেলপ করতে পারে না। আমি এইসব সেক্টরের ছাত্রদের নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি, সেখানে ছাত্রদের একটা বড় অংশ ঝরে পড়ে যায়, তার পরিবার তাকে কন্ট্রোল করতে পারে না একটা সময় গিয়ে। কিন্তু যারা স্ট্রাগল করে পৃথিবীতে তারাই টিকে থাকে, তারাই বড় হয়। আপনারা বান কি মুনের নাম শুনছেন, যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। বান কি মুনের অবস্থা হচ্ছে এরকম, তার বাসায় ঝুলন্ত টয়লেটে ওয়াশরুম ব্যবহার করতে হতো, সেটা হচ্ছে ঝুলন্ত ছিল, ঝুলন্ত টয়লেট ব্যবহার করতে হতো। অথচ এইখান থেকে উঠে এসে সে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী একটা সংস্থা জাতিসংঘের ইউনাইটেড নেশনের মহাসচিবের দায়িত্ব সে পালন করছে। পৃথিবীতে অনেক কিছু আপনাকে আস্তে পেছনের দিক থেকে থামিয়ে দিবে, কিন্তু আপনি যদি থমকে দাঁড়ান তাহলে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।
এই স্ট্রাগলগুলো আপনাকে ভবিষ্যতের চিত্র অঙ্কন করে দেয়। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, জীবনে চলার পথে সবসময় নিজেকে শানিত করে চলতে হয় বা নিজেকে তৈরি করে নিতে হয়। একবার একজনের কাঠুরে, সে কাঠ কাটে, কিন্তু মালিক তাকে একটা সেম লেভেলের বেতন দেয়। সে কাঠ কাটে, প্রতিদিনই সেম লেভেলের বেতনই পায়। হঠাৎ করে সেখানে আর একজন কাঠুরেকে নিয়োগ দেওয়া হলো। সে প্রথম দিন, দ্বিতীয় দিন কাঠ কাটছে, তৃতীয় দিনে তাকে গিয়ে বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে, চতুর্থ দিন বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন প্রথমজন কাঠুরে গিয়ে নালিশ করা শুরু করছে মালিকের কাছে, আমি এতদিন কাজ করি, আমার বেতন বাড়ে না, আর ও আসলে একদিন দুই দিন হলো না, ওর বেতন বেড়ে গেল। তখন কাঠুরেকে ওই মালিক উত্তর দিচ্ছে যে দেখো তো ও কিভাবে কাঠ কাটে, ও কেন কাঠ কেটে তোমার চাইতে বেশি কাঠ কাটতে পারে, তুমি একটু ওর দিকে তাকাও। এরপরে সে আরও চেষ্টা করলো যে ও রাগ হয়ে যে ওর দিকে তাকাবো না, আমিও পারি। গাঢ় জোরে কাঠুরে চেষ্টা করতে থাকলো কাঠ কাটার জন্য। প্রথম কাঠুরে কিন্তু সফলতা অর্জন করলো না। সে রাগান্বিত হয়ে গিয়ে মালিককে যে বলছে, আমি তো অনেক চেষ্টা করলাম, আমি তো পারি না, আমি করবোটা কি? তার মানে কি আমার বেতন বাড়াবেন না? তখন বলছে ওর কাছে যেয়ে দেখো ও করে কি। তখন দূর থেকে প্রথম কাঠুরে দ্বিতীয় কাঠুরের দিকে তাকিয়ে বলছে, দেখছে যে দ্বিতীয় কাঠুরে কাঠ একটু কাটে, এরপরে কিছু সময় শান দিয়ে নেয়, তার কুঠারে একটু শান দিয়ে শক্ত মানে করে নেয়, ধারালো করে নেয়। তো ধারালো করে নেওয়ার ফলে কাঠের উপরে আঘাত করার সাথে সাথে সে দ্বিখণ্ডিত হয়ে যায়, দ্রুত কাঠ কাটা যায়। সে বিশ্রাম নেয় না, মানে বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে ওইটা শানিত করে আর নিজেকে একটু এনার্জেটিক করে নেয়। কিন্তু প্রথম কাঠুরে তার হাতে যে অস্ত্রটা আছে এই দিয়ে শুধু কাটতেই থাকে, ওইটা যে ধারালো করতে হবে এই চিন্তা তার মাথার ভিতরে ঢোকে না। এ কারণে তখন মালিক বলল যে জীবনে চলতে গেলে মাঝে মাঝে একটু শান দিয়ে চলতে হয়। তো জীবনে যখন আমরা চলবো তখন নিজেকে একটু যাচাই বাছাই করে নিয়ে চলতে হয়। ক্ষুধা দারিদ্রতা আমাকে গ্রাস করে ফেলতে পারে, কিন্তু সেটা আমাকে যেন কখনোই থামিয়ে না দেয়। আমার পারিপার্শ্বিকতা আমাকে হয়তো পেছনে টেনে ধরতে পারে, কিন্তু তার মানেই আমি যেন থমকে না যাই। জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আমাদের আসুক না কেন, সেটাকে নিয়ে অদম্য স্পৃহা নিয়ে সামনে এগিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক চমৎকার মেধাশক্তি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। শুধু একটা মগজের হিসাব যদি করে, 1.5 কেজির একটা মগজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, ব্রেইন, এই ব্রেইনটা যে কত পাওয়ারফুল। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সুপার কম্পিউটার যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ক্রেওয়ান সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারটা এত পাওয়ারফুল যে 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করার সক্ষমতা তার অর্জন করা হয়েছে, সে সক্ষমতা অর্জন করেছে। ক্রেওয়ান সুপার কম্পিউটারের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে, আর মানুষের ব্রেনের ক্যাপাসিটি অ্যানালাইসিস করা হয়েছে। সেখানে মানুষের ব্রেনের যে ক্যাপাসিটি সেইগুলো যদি ইলেকট্রনিক ডিভাইসে কনভার্ট করা সম্ভব হয়, তাহলে বলা হয়েছে এই ডিভাইসটা তৈরি করতে 15,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই ইলেকট্রনিক ডিভাইসটা যে আপনি ব্যবহার করবেন তার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হবে, সেই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের 1 বছরের জ্বালানি চালানো সম্ভব। এত বিশাল মাইক্রোচিপস দিয়েও যদি সেটা তৈরি করেন, 100 তলা বিশিষ্ট 18টা বিল্ডিং পাশাপাশি রাখলে যে পরিমাণে স্পেসের প্রয়োজন হয়, ওই পরিমাণে স্পেসের প্রয়োজন হবে মানুষের এই 1.5 কেজির মগজের ক্যাপাসিটি ইলেকট্রনিক ডিভাইসে কনভার্ট করার। এরপরে এই কনভার্টার ডিভাইসের ক্যাপাসিটিটা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে? বিজ্ঞানী ওয়াল্টার, আমেরিকার একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করে বলছেন মানুষের এই ব্রেন 1 ন্যানো সেকেন্ডে 10,000 বিলিয়ন ক্যালকুলাস 1 ন্যানো সেকেন্ডে করার সক্ষমতা অর্জন করে। যা ক্রেওয়ান সুপার কম্পিউটার যদি অনর্গল কাজ করে, 1 সেকেন্ডও বিরতি দেবে না, তাহলে মানুষের মস্তিষ্কের 1 মিনিটের কাজ করতে পারবে। 1 বছর ধরে কাজ করলে মানুষের মস্তিষ্কের 1 মিনিটের কাজ মাত্র সে করতে পারবে। তাহলে কত একটা আলট্রা মডার্ন একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই মস্তিষ্কের 1.5 কেজির মগজের মধ্যে দিয়ে রাখছে। আমরা কি শুকরিয়া খুব বেশি আদায় করি? আমরা এই মগজটা নষ্ট করার পেছনে সময় ব্যয় করে যাচ্ছি। যৌবনের এই সময়গুলো, টিনেজারের এই সময়গুলো এত উর্বর একটা সময়, মেমোরাইজিং ক্যাপাসিটি মানুষের মধ্যে এত বেশি থাকে, আপনি যত মুখস্থ করবেন ততই পাবেন, ততই নিতে পারবেন। সুতরাং সময়টার ইউটিলাইজেশনের কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের যে সফলতা আপনি অর্জন করেছেন, এই সফলতার পর থেকে যদি আপনি আস্তে আস্তে ফল ডাউন করেন, এটা আপনার জন্য যেমন ক্ষতির কারণ হবে, আপনার সোসাইটির জন্য একটা ক্ষতির কারণ হবে। আজকে আপনি এখানে সফলতা পেয়ে এসেছেন, যারা আপনার মতো সফলতা পেয়ে আসতে পারে নাই, ওই মানুষগুলোর দিকে একটু তাকিয়ে দেখেন, পরিবার থেকে তারা কতটা লাঞ্ছনার শিকার হচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যে তারা কতটা ছোট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে তারা কতটা শঙ্কিত হয়ে পড়েছে।
যে জিনিসটা হয়তো আপনার ক্ষেত্রে অনেকটাই আপনি অ্যাডভান্টেজ পেয়েছেন। সুতরাং এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগান। আপনি তো এখনো অনেক দ্রুত জানে উঠে গেছেন, আপনার কাছে সোসাইটির একটা এক্সপেকটেশন, আপনার পরিবারের একটা এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনি দেখবেন সাইকেলে কেউ অ্যাক্সিডেন্ট করলে তার হাত পা একটু ভাঙে, হয়তো মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করলে আর একটু বড় দুর্ঘটনা ঘটে। কিন্তু যদি এরোপ্লেনে অ্যাক্সিডেন্ট করে কেউ, তাহলে তার হাড়গোড়ও খুঁজে পাওয়া যায় না, নিমিষে ভম্বীভূত হয়ে যায়, একবারে আকাশের সাথে মিলে যায় অনেকটা। যে যানবাহনে যত দ্রুত যাওয়া যায়, সেই যানবাহন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ তার চাইতে অনেক বেশি, অনেক গুণ বেশি হয়ে যায়। সুতরাং মাথায় রাখতে হবে, আপনি যে জায়গায় উঠছেন, পাহাড়ের একেবারে চূড়ায় উঠছেন, এখান থেকে যদি স্লিপ করে পড়ে যান, হাত পা ভেঙে আপনার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি এ গ্রেড পেতেন, এরপরে সফলতা ভালো হতো, আরেকটা এ প্লাস পেতেন, তখন সব সোসাইটি আপনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করতো। এ কারণে আপনার চ্যালেঞ্জটা সামনে অনেক বেশি। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য নিজেকে এখন থেকে প্রস্তুতি নেবেন। সামনে যেই সমস্যাগুলোর মুখোমুখি হবেন, কলেজগুলোতে অনেকেই হাতছানি দিয়ে আপনাকে ডাকবে, অনেক বন্ধু বান্ধব পাবেন যারা পড়াশোনা তো করবে না, পেছনের দিকে থাকার চিন্তা করে, আর আরেকজনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। তারা বলে 31 নাইট জীবনে তো একবারই আসে, আস না আজকে একটু আনন্দ করি। পয়লা বৈশাখ এটা তো জীবনে একবারই আসে, 14ই ফেব্রুয়ারি এটা তো একবারই আসে, 26শে মার্চ তো একবারই আসে, 21শে ফেব্রুয়ারি তো একবারই আসে, পয়লা জানুয়ারি একবারই আসে। এরকম জীবনে তার একবারের কোনো শেষ হয় না, প্রতিদিনই তার একবার আসে, আর প্রতিদিনই তার ঘুরতে হয়, খাইতে হয়, এই কাজগুলো করেই তার জীবনটাকে ব্যয় করতে হয়। আমি আমার এক স্টুডেন্টকে একদিন ক্লাসে বলছি যে তুমি তোমার জীবনে যদি এই 2 বছর সুখ শান্তি অনেক কিছু পরিত্যাগ করো, তাহলে জীবনের বাকি 40-50 বছর যা বেঁচে থাকবা অনেক সুখ নিয়ে বেঁচে থাকতে পারবা। আমি তাকে বললাম যে সামনে তো তোমার অ্যাডমিশন, সামনে আবার কোরবানির ঈদও আছে, তো এই ঈদের সময় যারা বাসায় যাবে, যেতে 2 দিন আসতে 2 দিন, ক্লান্ত শ্রান্ত, মাঝখানে 4 দিন 4 ছুটি, এখানে তুমি দেখবা যে 10 দিন একটা ছেলের ব্যয় হয়ে যায়। এভারেজে যদি তুমি 10 দিনে ওই বাসায় না গিয়া 10 দিন 10 ঘন্টা করে পড়ো, তাহলে 10-10কে 100 ঘন্টা বেশি পড়তে পারবা যে ঘুরতে যাবে, বাসায় যাবে তার চাইতে। এটা জাস্ট এমনি ইন্সপাইরেশন দেওয়ার জন্য বলি। তো হঠাৎ করে আমি দেখলাম ঈদের নামাজ পড়ে 2-3 জন ছাত্র আসছে, সালাম বিনিময় করলো। আমি বললাম যে তোমরা বাড়ি যাও নাই, লালমনিরহাট বাড়ি? যে না স্যার যাই নাই। কেন যাও নাই? স্যার আপনি যে ক্লাসে বলছিলেন এই সময়টা কাজে লাগাবো, এই সময়টা কাজে লাগাচ্ছি। তাই আমি বলছি খাবা কি? বলছে ওই রান্না বাড়া করছি, সেমাই টেমাই রাঁধছি, সবাই মিলে জিলে এগুলো নিয়ে খেয়ে চলে যাবে স্যার, এই সময়টা একটু কাজে লাগাচ্ছি, অন্যদের থেকে চেয়ে যেন একটু আগায় থাকি। ইন্সপাইরেশন দেখেন। তা আল্লাহর রহমতে যে কয়টা ছেলে ছিল সবগুলাই, এর ভিতরে 3 জন পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স, 1 জন পাইছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স। মানুষের ডিটারমিনেশন যদি থাকে তাহলে সেইটা পায়। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মানজাত্তা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে সেই জিনিসটা দেয়া হয়। চেষ্টাটা সেই অধ্যাবসায়টা সেই লেভেলে থাকতে হবে। এই জন্য আপনারা ইন্টারমিডিয়েট এই সেকশনে অনেক বন্ধু বান্ধব পাবেন, বলে একটু খেলাধুলা করি, আর এত বই পোকা হইলে লাভ আছে? দিন শেষে আপনার কাছেই আবার ও আইসার সাজেশন চাইবে যে দোস্ত একটু সাজেশনটা দে তো। দিন শেষে আপনার ছাড়া উপায় নাই। আমরা ইউনিভার্সিটিতে দেখছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে ছাত্র এবং ছাত্রীকে টিচারের কাছে যায়, নোট করে, বারবার পড়াশোনা করছে, ভালো করছে, সময় ব্যয় করছে, অন্যদিকে সময় ব্যয় করছে না, লেখা একাডেমিক্যালি এক্সিলেন্সি দেখাচ্ছে, সবাই মিলে কিছু আছে পেছনের বেঞ্চে বলে ও জীবনে কি করবে বোঝা হয়ে গেছে, ও কি করবে জানি আমরা, ও বই পোকা, তেলবাজ, ওপেকের সদস্য, টিচারের কাছে যায়, সারাক্ষণ এই করে সেই করে, টিচারকে খুশি করার চেষ্টা করে। ওপেকের সদস্য বুঝেন তো, মানে তেল এক্সপোর্ট ইম্পোর্ট করে যারা, এরকম একটা সংস্থা আছে যাদেরকে ওপেক বলা হয়। তো টিচারের কাছে গিয়ে একটু কথা বললে তাদেরকে আইসোলেট করে, যারা এমনি যায় না টিচারদের কাছে তারা বলে এরা ওপেকের সদস্য। এখন দিন শেষে আবার দেখি যখন টার্ম ফাইনাল আসে এদের কাছে এসে বন্ধু শীতটা একটু দে, ওই ক্লাসে স্যার কি পড়াইছিল, রেজাল্ট সিজিপি আর 3 উঠাইতে পারে না। আর এরা ঠিকই 3-র উপরে 3.5, 8, 9 করে গোল্ড মেডেল পেয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে মানে চলে গেছে, বিসিএস ক্যাডেট হয়ে জীবনে একটা স্টেজে আসে। আর অনেকে এখনও আছে যে ফোন দেয়, দোস্ত এই জায়গায় একটু সুপারিশ করা যায় একটু চাকরির জন্য, বেসরকারি জব একটু হইলেই হয়। তো তখন ওই সময়গুলোর কথা মনে পড়ে। দিন শেষে আপনি যা করবেন ঠিক তেমনটাই আপনি আবার ফিডব্যাক পাবেন। এটা এত সহজ কোনো বিষয় না। পৃথিবী হচ্ছে এমন জিনিস, যা আপনি দেবেন তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া আপনার উপরেও ঠিক পড়বে। আপনি যতটুকু পরিশ্রম যেখানে ব্যয় করবেন, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে অপরচুনিটি কস্ট। আপনি যতটুকু ব্যয় করবেন, যতটুকু ত্যাগ করবেন, ঠিক ততটুকুই আপনি তার বিনিময়ে পাবেন। এই চেষ্টাটা আমাদের জীবনে আমরা করতে পারবো না? সফলতা তাহলে আপনার পায়ে এসে আশ্রয় পড়বে ইনশাআল্লাহ। ইনকাম ডিসপারশন অনেক বেশি।
মাত্র 5% মানুষের কাছে এই দেশের 80% সম্পদ জিম্মি হয়ে থাকে। সুতরাং এই জায়গা থেকে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা খুবই জরুরি হয়ে পড়ছে। পুঁজিবাদিতা এই সমাজকে শান্তি দিতে পারে নাই, মিশ্র অর্থনীতি এই দেশকে শান্তি দিতে পারে নাই। কল্যাণমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা, ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম, ওয়েলফেয়ার স্টেট সিস্টেমই একটা জাতিকে শান্তি দিতে পারে। সেই জাতি গঠনের জন্য মেধাবীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই দেশের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে, বিকজ ইউ আর দ্য নেক্সট জেনারেশন অফ দিস সোসাইটি, ইউ উইল লিড দিস সোসাইটি, ইউ হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস ফর ইউর সোসাইটি। এই সোসাইটি তোমাকে আস্তে আস্তে বড় করছে। যে স্কুলে তুমি পড়াশোনা করছো, এই স্কুলের যে বেতনগুলো হচ্ছে আমার দেশের ট্যাক্সের টাকায় এই শিক্ষকদের বেতন হয়, ইউনিভার্সিটিগুলো চলে, ডাক্তারের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠান করে রাখছে জনগণের সার্ভিসের জন্য, যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছি, যে জায়গাগুলো আমরা ব্যবহার করছি, এই অধিকাংশ সরকার ফান্ডিং সব ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দিয়ে এগুলো করে থাকে। আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা, আমার পকেটের টাকা, তোমার পকেটের টাকা, সবার টাকাগুলো একসাথে হয়ে এই টাকাগুলো জমা হয়। সুতরাং আমরা যারা এই জায়গাগুলোতে লিড দিব, আগামীর সোসাইটিকে নেতৃত্ব দিব, আমাদের যেন সেই চরিত্রটা আমরা গড়ে তুলতে পারি, তাহলে সমাজকে আমরা বদলে দিতে পারবো ইনশাআল্লাহ। সুফিয়া কামালের ভাষায় বলতে চাই, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে, তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি ডোর। প্রতিটি প্রাণের বন্ধনে আমরা একটি মেলবন্ধন করে দেব। এ জাতির মধ্যে কোনো বিভাজন নয়, এ জাতিকে ইউনাইটেড করে একটা সংঘবদ্ধ দেশ গড়ে তোলার জন্য, সমৃদ্ধ সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য সবাই একতাবদ্ধ হয়ে বিশাল হৃদয় নিয়ে আমরা কাজ করব। এ জাতিকে পরিবর্তন করার জন্য 5 বছরের বেশি সময় দরকার হয় না। ছোট্ট একটি ভূখণ্ড, এই ভূখণ্ডকে গড়ে তোলার জন্য সৎ, দক্ষ এবং কিছু দেশপ্রেমিক নাগরিক দরকার, যারা এই মাটিকে ওন করবে, যারা বুকে হাত দিয়ে গর্ব ভরে বলবে এ দেশ আমার, এর প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তোলার দায়িত্ব আমার। এই ওনারশিপ যদি আমরা মেধাবীরা নিজেদের নিতে পারি, এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে যদি আমরা গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হতে পারি, আর আগামী প্রতিযোগিতাময় এই বাজারে যদি নিজেকে তৈরি করতে পারি, সামনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, রোবট সিস্টেম যা ডেভেলপ করছে, এই দেশের লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে আমরা গড়ে তুলতে হবে। করাপশন থেকে শপথ নিতে হবে, মাদকের কাছে যাব না জীবনে কোনোদিন। যুবকদের 70% আজ মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পিতামাতা আর্তনাদ করে, মাদকের টাকা না পেয়ে ঐশীর মতো মেয়েরা তার পিতাকে জবাই করতেও দ্বিধা সংকোচ করে না। মাদক গ্রহণ করতে না পেরে পিতার গায়ে যখন আঘাত করা হয়, তখন এই গাজীপুরে বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বলছে আমিও মাপ পাইলাম, আমিও মুক্তি পাইলাম, ও মুক্তি পাইল। এভাবে কত পরিবারগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলিগুলো, নিউক্লিয়াস ফ্যামিলিগুলো আজকে ব্রেকডাউন হয়ে একেবারে শেষ প্রান্তিক অবস্থাগুলোতে চলে যাচ্ছে। এই সোশ্যাল স্ট্রাকচারকে পুনর্গঠন করা, আমাদের কালচারাল ব্যবস্থাগুলোকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করতে হবে। পশ্চিমা প্যাট পচা সংস্কৃতি যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ চিন্তা চেতনাকে আরো বেশি এক্সপ্লোর করার জন্য চেষ্টা করতে হবে। এই অঞ্চলের যে ঋদ্ধ সমৃদ্ধ যে সাংস্কৃতিক কালচারাল সিস্টেম আমাদের রয়েছে, এই কালচারাল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তাকে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। সংঘবদ্ধতাই আমাদেরকে শক্তি দেয়। ইউনিটি উই স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল। নিঃসন্দেহে একতাবদ্ধ হয়ে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করার উদাত্ত আহ্বান তোমাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। তোমাদের জীবন সুখী হোক, আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।